2 মাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দা দিয়ে উকি দিলেন। মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফাঁস করে নিঃশ্বাস ছাড়লেন। বাসন্তী নামক মানুষটা কী জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবুও এতটুকু বুঝেছেন মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন, তবে হেমলতা জানেন মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনও বিশ্বাস করেননি। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যেখানে আসলো। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনে ভাবে, কেন এসেছেন তিনি, কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল। আপা, একটা কথা বলি। পদ্মজা চমকে তাকালো। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে। বুকে ফু দিয়ে বলল, বল। রাগ করবে না তো? পদ্মজার চোখ ছোট ছোট করে তাকালো, বলল, করব না। পূর্ণা লিখনের দেয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়ার চিঠি। পদ্মজা ছো মেরে চিঠি নিল। পূর্ণা অবাক হলো, মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল। পূর্ণার বাড়ির দিকে তাকিয়ে আছে, কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করলো। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্য অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার, তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব, তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিত হতে পারবো। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না। আজ কয়েকটা চিঠি লিখেছি, একটাও মন মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি, লিখন শাহ। বাড়ির সবাই ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে। রাত অনেক। গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমেছে। এরপর ভোররাতে টিনের চালে শিশির কোনো বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরবে। গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব আমি। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ পড়ে 4 ভাই বোন পড়তে বসলো। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনার ছুতোয় পদ্মজার রুমে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে নিয়ম মাফিক ঘাটে আসলো পদ্মজা। হাতের মুঠোয় 3টা চিঠি, 2টো লিখনের আর একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছুটাছুটি করছে। সামনের কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না। সব কিছু অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে মনে হচ্ছে সামনে কুয়াশা পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটের ভিড়ে। নৌকায় লিখন আর মগা। আকস্মিক ঘটনায় পদ্মজার পিলে চমকে উঠল। পালানোর মতো শক্তিটুকু পায়নি। লিখন মায়া ভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি, তাই এসেছি। পদ্মজা মনে মনে সূরা ইউনুস পড়ছে। ভয়ে বুক দূর দূর করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ। একটু সাহস জোগাতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ করলো না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে। হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর গায়ে টেনে দিল। পদ্মজা চোখ তুলে তাকালো। বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না। ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? পদ্মজা তুষারের দিকে তাকালো। এরপর আবার হাঁটুতে মুখ লুকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে 10 মিনিট কেটে গেল। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকলো, পদ্মজা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছল ছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্নে আগ্রহ করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো? তুষার চমকালো। হেমলতা নামে মানুষটা সম্পর্কে যা জানলো তাতে তার নামের বিশ্বাসঘাতকতাটা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামলে নিল। এমন কেস শত শত আছে, ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধানে প্রশ্ন করল,
কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না, ফ্লোরে শুয়ে পড়ল। চোখ বুঝলো, তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছু বলবে না, সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে, চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রণের কয়টা দাগ, গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছাড়লো, ফাহিমা! ফাহিমা কাছেই ছিল, ছুটে আসলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাহিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলায় দাগগুলো দেখেছি, প্রশ্নও করেছি, মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেলল, হাজারটা প্রশ্ন মাথায় ভন ভন করছে, মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী 7 বছরে কি কি হয়েছিল না জানা অবধি শান্তি মিলবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়না আঁচল গুজিয়ে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা, তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মোর্শেদও বললেন, বেদনালয়ে রান্ধন লাগবো না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে তে হ্যাঁই রান্ধুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে। খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো, আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগির মাংস রান্না হচ্ছে, আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বলেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা রান্না শেষ। শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা, বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন, ময়না 3 জনকে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেললেন। মোর্শেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেক দিন বাজে ব্যবহার করেন না, হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যি যাব? হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন। যাওয়ার জন্য পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে ডাকলো, আব্বা। মোর্শেদ তাকান। পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজার দৃষ্টি স্থির রেখে মিনমিনে গলায় বলল, আম্মা বলেছে আলীদের নিয়ে আসতে। রন্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলা গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। আজ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। সেদিকে তাকালো, তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে গেল। হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জাল দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসলো, পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন, বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসেন, উদাস হয়ে টিনের দেয়ালে তাকান। এরপর বলেন, তোর বাপ ভালো মানুষ শুনছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নেই, নিজস্ব স্বকীয়তা নাই, অন্যের কথায় নাচে। শেষ কথাটা হেমলতা হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিন বিশ্রাম নেবেন, আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝেছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয়।